আসসালামু আলাইকুম। কমার্স কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রান্তীয় শিক্ষার্থীদের জানাচ্ছি সুস্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি, আর আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি বলে ক্লাসগুলি নিতে পারছি, তাই না? তো ঠিক আছে, আমরা তো সবাই নিশ্চয়ই জেনে গেছি আগের ক্লাসগুলিতে এবং নোটিশের মাধ্যমেও যে আমাদের সামনের এই 10 তারিখ থেকে প্রথম সাময়িক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ ত্রৈমাসিক যেটাকে বলা হয়। তো ওই পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা কি করছি, রেগুলার কিছু পড়া আমরা অনলাইনে ক্লাস করছি, সেই পড়াগুলো জানার জন্য, বোঝার জন্য, তাই না? তো গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি ব্যাকরণের উপসর্গ চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। ঠিক আছে, ওটা আমাদের আশা করি কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো মতো পড়েছো, কারণ কমেন্ট বক্সে কেউ আমাকে নক করে নাই যে ম্যাম ওটা বুঝি নাই বা পারি নাই। তো আমি ধরেই নেব ইনশাআল্লাহ তোমরা বুঝে গেছো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াবো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের কি পড়াবো? বাক্য পড়াবো। ঠিক আছে, তো আজকে আমাদের মূল বিষয়বস্তুটা কি হচ্ছে? মূল বিষয়বস্তুটা হচ্ছে বাক্য। বাক্য কি, আমরা কি বুঝি আসলে বাক্য কি? ছোটবেলায় আমরা একদম যখন আমাদের 6 মাস বয়স ছিল তখন আমরা কি করেছি, একটু সাউন্ড করতে শিখেছি। এটাকে বলে ধ্বনি। কেমন? আ, উ, ই এমন সাউন্ড করতে শিখেছি। এইগুলিকে বলা হচ্ছে কি, এগুলিকে বলা হচ্ছে ধ্বনি। হ্যাঁ, সেই ধ্বনি বর্ণ দিয়ে ওটা আমরা করতে শিখেছি, সাউন্ড করতে শিখেছি, আওয়াজ করতে শিখেছি। তারপর একটু একটু করে আমরা কি শিখলাম, তুই একটা আধো আধো ভাষার কথা বলতে শিখলাম। হ্যাঁ, বর্ণের সাথে পরিচয় হলো, শব্দ তৈরি করতে শিখলাম। ধ্বনি বর্ণগুলিকে মিলিয়ে আমরা কি করতে শিখেছি, শব্দ তৈরি করতে শিখেছি। যেমন আ ও সাউন্ড, এই ধ্বনিগুলির পরে আমরা ছোটখাটো ভাবে কি শিখেছি, বাবা, মা, বুবু, তাই না? সেই শব্দগুলোকে তার পরবর্তীতে 1-1.5 বছর পরে গিয়ে আমরা কি শিখেছি, ছোট ছোট বাক্য তৈরি করতে শিখেছি। হ্যাঁ, মা আসো, বাবা আসো, এই যে বাক্য তৈরি করতে শিখলাম। তাহলে আমরা কি ধারাবাহিকতা দেখলাম, ধ্বনি, তারপর বর্ণ তৈরি করা হলো, তারপর সেটা দিয়ে বাক্য তৈরি করা হলো। একদম সত্যি কথা। আসলে ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে বাক্য শেখা হয়। অর্থাৎ এই যে আমরা আওয়াজ করেছি, তারপরে অ আ ই এগুলি পড়েছি, বলেছি নিজের থেকে, না পড়েই বলেছি, তাই না? এখন তো বড় হয়ে পড়ছি। আর আগে আমরা কি করেছি, নিজের থেকে শিখেছি, সৃষ্টিকর্তা আমাদের শিখিয়ে দিয়েছেন এই বর্ণগুলি। সেই বর্ণগুলোকে যুক্ত করে আমরা কি করেছি, বাক্য তৈরি করতে শিখেছি। তাহলে ছোট ছোট সাউন্ড থেকে, বু বা থেকে বর্ণ তৈরি হলো। হ্যাঁ, সেই বর্ণমালা থেকে আমরা কি করলাম, আস্তে আস্তে শব্দ করলাম, শব্দে গেলাম, শব্দ তৈরি করলাম। সেই শব্দ থেকে আস্তে আস্তে আমরা কি তৈরি করলাম, বাক্য তৈরি করতে শিখলাম। যেমন বাবা, মা, ভাই, বোন, এগুলিকে একত্রে গুছিয়ে ছোট ছোট এই শব্দগুলিকে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে শিখলাম। যেমন বাবা আসো, বুবু কোলে নাও, এই যে বিষয়গুলি, এটাই হচ্ছে বাক্য। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা একদম শুরু থেকে শিখবো আবার। হ্যাঁ, যে কিভাবে বাক্যটার সৃষ্টি হলো, তাই না? প্রথমে একটা সাউন্ড তৈরি করতে শিখেছি, ধ্বনি, সেটা থেকে আমরা বর্ণমালার কিছু কিছু আ ই পরিপূর্ণ, যেমন উ আ ধ্বনি থেকে আমরা আস্তে আস্তে কি করতে শিখেছি, ছোট ছোট বর্ণমালা, সরেয়া, রস্বই, আ, উ, এই সাউন্ডগুলি পড়লাম। তারপরে আসলে কি ছোট ছোট শব্দ তৈরি করতে শিখলাম। বু থেকে বাবা শিখলাম। হ্যাঁ, উ আ এগুলি করার পর মা শিখলাম। এগুলো হচ্ছে শব্দ। এই শব্দগুলোকে আস্তে আস্তে আমরা কি করতে শিখলাম, বাক্য তৈরি করতে শিখলাম শব্দগুলিকে দিয়ে। ঠিক আছে, তারপরে কিন্তু আমরা সেই বাক্যটার পূর্ণাঙ্গতা দান করতে পেরেছি, তাই না? তাহলে কি বলা চলে, বাক্য কিভাবে হলো, বাক্য কাকে বলে? আচ্ছা, বাক্য হচ্ছে এমন একটা বিষয়, কতগুলো বর্ণ বা বর্ণের সমষ্টি মিলে একটি শব্দ গঠিত হয়। এটা আমরা জেনেছি। কতগুলি অর্থবোধক শব্দ, হ্যাঁ, বর্ণ থেকে যখন শব্দ তৈরি হলো, সেই শব্দগুলো, যে শব্দের অর্থ আছে, কতগুলো অর্থবোধক শব্দ মিলে বাক্য তৈরি হয়। আবার আমরা অন্যভাবে বলতে পারি, কতগুলো অর্থবোধক শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব প্রকাশ হয় সম্পূর্ণরূপে, তখন তাকে কি বলা হয়,
বাক্য বলা হয়। যেমন আমি কলেজে যাব, 10 তারিখের পরীক্ষার প্রশ্ন এবং খাতাগুলো কলেজ থেকে কি করে আনবো, সংগ্রহ করে আনবো। এই যে কথাটা বললাম, এটাকে বলা হয় বাক্য। এর মধ্যে অজস্র শব্দ আছে। এই অর্থবোধক শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করলো, তখনই সেটা বাক্যে রূপান্তরিত হলো। ঠিক আছে? আমি যদি গুছিয়ে কথাগুলি না বলতাম তাহলে কিন্তু সেটা বাক্য হতো না। শব্দগুলি অর্থবোধক হতে হবে এবং পাশাপাশি ভাবে বসে সুন্দর অর্থবোধক একটি মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বাক্য বলা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? তো খেয়াল করো, এই যে বাক্য, আরেকটা তোমাদের আমি সুন্দর একটা কথা বলি, সহজ হিসাব। হ্যাঁ, শব্দ দিয়ে গাঁথা মালাই হচ্ছে বাক্য। কি বলেছি আমি? শব্দ দিয়ে গাঁথা মালাটাই হচ্ছে বাক্য। এটাকে বলে কথার মালা। ঠিক আছে? এইগুলো আমাদের বাক্য। তো আজকে আমাদের প্রশ্ন আছে, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক আলোচনা করো। আমাদের সিলেবাসে বাক্য এই চ্যাপ্টারটি আছে। ঠিক আছে? তো আজকে আমরা সেটাই করব যে বাক্যের আবার কি গুণ থাকতে হয়। আমরা যারা পড়ি না, এখনো জানি না, তারা হয়তো ভেবে বসতে পারি, ম্যাম বাক্যের আবার গুণ থাকতে হয় কিনা। হ্যাঁ, অবশ্যই গুণ থাকতে হয়। তুমি যখন কথা বলো, সেই কথাটা যদি অসংলগ্ন হয়, শুনতে যদি প্রবলেম হয়, শ্রুতি মধুর না হয়, এলোমেলো হয়, তাহলে কিন্তু সেটা পূর্ণাঙ্গ বাক্য হলো না। আর তুমি যখন একটি কথা গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করবে, একটি বাক্য সুন্দর করে উপস্থাপন করবে, তাহলে সেটা গ্রহণযোগ্যতা থাকে। সেটাকেই বলা হয় বাক্যের গুণ কিংবা বৈশিষ্ট্য। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নের সমাধানটাতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বাক্য কাকে বলে পড়ে এসেছি ক্লাসের শুরুতে। এখন আমরা পড়ব সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যের মোটামুটি 3টি গুণ থাকা আবশ্যক। কয়টি? 3টি। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? 3টি গুণ থাকা আবশ্যক, অর্থাৎ জরুরি, থাকতেই হবে। এটা না হলে একটি বাক্য সার্থকতা পাবে না। ঠিক আছে? ওকে, এখন দেখো কি গুণগুলো হচ্ছে। প্রথমটা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা না কিন্তু, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। দ্বিতীয়টা হচ্ছে আসক্তি। আসক্তি না কিন্তু, আসক্তি। হ্যাঁ, অনেকে ভুল করে কয় তয় লিখো, কয় তয় লিখবে না, এই যে তয় তয় লিখবে। হ্যাঁ, আসক্তি। তৃতীয়টা হচ্ছে যোগ্যতা। কি? যোগ্যতা। তাহলে একটি সার্থক বাক্যের গুণাবলী কয়টি? 3টি। কি কি হচ্ছে? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি এবং যোগ্যতা। আশা করব আমি গত ক্লাসের মতো আজকেও তোমরা আমি যেভাবে পড়াচ্ছি সাথে সাথে নিজেরা একটু ম্যামের সাথে সাথে বলবে। কারণ অনেকেই ভুল করো বানানটা লিখতে, তাহলে নাম্বারটা একেবারেই কেটে দেওয়া হবে, আমরা নাম্বার দিতে পারবো না। আসক্তির জায়গায় যদি বলি আসক্তি, এটা কিন্তু অন্য অর্থে চলে যায়, এডিক্টেড বোঝায়, তাই না? ওটা বলা যাবে না, এটা বলা হবে আসক্তি এবং যোগ্যতা। তাহলে সার্থক বাক্যের গুণগুলি হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা একটু দেখব আকাঙ্ক্ষা কাকে বলে। ওকে, আচ্ছা, আকাঙ্ক্ষা আমরা বলি কোনো কিছু ইচ্ছা, হ্যাঁ, কোনো কিছু শোনার ইচ্ছা, জানার ইচ্ছা, এটাকে বলে আকাঙ্ক্ষা। ধরো আমি একটা কথা বলছি, প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটুকু বলে আমি যদি থেমে যাই, তাহলে বাকিটুকু শুনতে তোমাদের ইচ্ছা করবে না ম্যাম? তারপরে কি? মানে আমি না বলে চুপ করে বসে থাকলাম। আকাঙ্ক্ষা এই কথাটুকু বলে বাকিটুকু আমি বলছি না। কতটুকু বলছি আকাঙ্ক্ষার কথাটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু বলেছি, আর কিন্তু বলছি না, থেমে আছি। তাহলে বাকিটুকু তোমাদের শুনতে ইচ্ছা করবে। বাক্যের এই জায়গাটিতে একটি বাক্যের কিছু অংশ, প্রথম অংশ শোনার পর দ্বিতীয় অংশ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগে, সেটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা অর্থাৎ বাক্যের অর্ধেক অংশটা শুনলে কিন্তু বাক্যটা পূর্ণাঙ্গতা পায় না। বাক্য অংশটাকেও কি করতে হয়? বক্তাকে বলে শেষ করতে হয়। আর শ্রোতা হচ্ছে সেটা শোনার জন্য মুখিয়ে থাকে। বাকিটুকু কি হবে? এই যে বাকিটুকু শোনার যে একটা ইচ্ছা বা প্রবণতা আমাদের ব্রেনের মধ্যে চলে
আসে এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আকাঙ্ক্ষা আমরা বুঝে গেছি যে বাক্যের প্রথম অংশটা শোনার পর দ্বিতীয় অংশ শোনার যে ইচ্ছা বা আশাটা আমাদের মনের মধ্যে চলে আসে সেটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। দ্বিতীয় স্টেপটা কি আছে আমাদের? আসক্তি। সরিয়া স তয় তয় ঋষিকা আসক্তি। আচ্ছা, আসক্তিটা কি হবে? বাক্যের ভিতরে যে এলোমেলো অসঙ্গতিগুলি থাকে, হ্যাঁ এলোমেলো কথা, বাক্যের ভিতর শব্দগুলো যদি এলোমেলো ভাবে বসানো হয় তাহলে কিন্তু তার সঠিক যে ব্যবহার সেটা হয় না, তাই না? আমি যদি বলি উল্টাপাল্টা কথা যে যাব আমি ভাত কলেজে গিয়ে, এটা কি আমার বাক্য হলো? যাব আমি ভাত কলেজে গিয়ে, এই বাক্যটা কি পূর্ণাঙ্গতা পেলো না। এবং তুমি বক্তা হিসেবে এই কথাটা যাকে শোনাবে শ্রোতা কিন্তু বুঝবে না, তাহলে তোমাকে বলতে হবে যাব আমি ভাত খেয়ে কলেজে, যাব আমি ভাত কলেজে গিয়ে, ভাত উল্টাপাল্টা এইভাবে যদি বলি নানানভাবে বলতে পারি, এটা হবে না। তাহলে আমাকে কি বলতে হবে? আমি ভাত খেয়ে কলেজে যাব। তাহলে কি হবে? এইভাবে যদি আমি গুছিয়ে দেখি তাহলে বাক্যের এই আসক্তিটা বজায় থাকবে। এটাই হচ্ছে বাক্যের আরেকটি গোল। বাক্যের আসক্তি বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে? বাক্যের এই যে বাক্যের ভিতরে এই অসঙ্গতিগুলি দূর করে সুশৃঙ্খলভাবে শব্দগুলি ব্যবহার করতে হবে। অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে বাক্যের আসক্তি। একদম ঠান্ডা মাথায় বুঝে নাও, ছোট কথায় বলে দিচ্ছি, বাক্যের সুশৃঙ্খল পদের বিন্যাসই হচ্ছে আসক্তি। বাক্যের ব্যবহৃত পদগুলি সুশৃঙ্খলভাবে একের পর এক সাজিয়ে সাজিয়ে বসালে সেটা আসক্তি রক্ষা হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলবো? যাব আমি ভাত কলেজে গিয়ে, এটা কি হবে? হবে না, হবে আমি ভাত খেয়ে কলেজে যাব। ঠিক আছে, ওকে। এবার তৃতীয় ধাপটায় আমরা আসবো যোগ্যতা। তো ভাবি ম্যাম যোগ্যতা আবার কি? ব্যাকরণের মধ্যে আবার যোগ্যতা কিসের? অবশ্যই আছে। আমরা কথা বলার সময় সেই কথাগুলোর যোগ্যতা না থাকলে কিন্তু সেই কথার কোনো অর্থই দাঁড়ায় না। ঠিক আছে, কেন দাঁড়ায় না একটু খেয়াল করি। বাক্যে অবস্থিত কিংবা বাক্যস্থিত, কি বলেছি আমি? বাক্যে অবস্থিত কিংবা বাক্যস্থিত পদ সমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনই হচ্ছে যোগ্যতা। বাক্যে যে পদগুলি, আমরা যে শব্দগুলি ব্যবহার করছি একের পর এক, এটাই হচ্ছে পদ। বাক্যের এই পদগুলি অর্থগত ও ভাবগত মিলবন্ধন থাকতে হবে। শর্ট করে বলে দিচ্ছি, খেয়াল করো, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মিলবন্ধনই হচ্ছে যোগ্যতা। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। কি করছে? ছেলেরা আকাশে ফুটবল খেলছে। ছেলেরা কখন আকাশে ফুটবল খেলে? নাকি পাতালে খেলে? হ্যাঁ, মাটিতে খেলি না আমরা, মাঠে খেলি না। আচ্ছা, তাহলে আমি যদি বলি ছেলেরা আকাশে ফুটবল খেলে, তোমরা বলবে ম্যাম এটা কি বলছেন? এটা কোনো কথা হলো? আকাশে কখনো ফুটবল খেলা যায়? তো স্বপ্নে খেলা যায়, বাস্তবে হয় না। তাহলে বাস্তবে হচ্ছে কি করতে হবে? ছেলেরা মাঠে ফুটবল খেলে। তাহলে এই কথাটা যখন আমি গুছিয়ে বললাম, অর্থ এবং ভাবের মিল রেখে আমি কথাটা বললাম, তখনই কিন্তু বাক্যের যোগ্যতাটা প্রকাশ পেল। তাহলে যোগ্যতাটা কি হচ্ছে? অর্থ এবং ভাবের মিল থাকতে হবে। আমি যদি বলি মাছ আকাশে উড়ে, হলো? আমি যদি বলি গরু আকাশে উড়ে, হলো? আমি যদি বলি গরু পানিতে সাঁতার কাটছে, হলো? হলো না। তাহলে আমার কথাগুলিকে গুছিয়ে অর্থ এবং ভাবের মিল রেখে বলতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমার আজকের প্রশ্নটা ছিল কি, সার্থক বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার? 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের প্রথম অংশটি শোনার পর শেষের অংশটি শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। আসক্তি হচ্ছে বাক্যের পদগুলির সুশৃঙ্খল বিন্যাস বোঝায়। এবং বাক্যের যোগ্যতা হচ্ছে ভাব এবং অর্থের নিবন্ধন। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা শিখে ফেলবে। ভালো থেকো শিক্ষার্থীরা, সুস্থভাবে পরীক্ষা দাও এবং বাসায় বসে সুন্দর করে পরীক্ষা গুছিয়ে দিও, এটাই আমি কামনা করছি। তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অনলাইন ক্লাসের সাথে থেকো এবং অবশ্যই বাড়ির বাইরে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করবে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। ঠিক আছে, ভালো থেকো। সালাম আলাইকুম।